ফেব্রুয়ারির ১২ তারিখ নির্বাচন, তার আগে তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা হয়ে গেছে, সব হলফনামাও প্রকাশ হয়ে গেছে। প্রার্থীরা নিজেদের তথ্য নির্বাচন কমিশনে যা যা জমা দিয়েছেন তা প্রকাশও হয়ে গেছে, এ নিয়ে আলোচনা চলছে। এই বিষয়ে আমরা আলাপ করব। আমাদের সঙ্গে আছেন তাসিন মল্লিক। তাসিন, আপনাকে স্বাগত। এই যে হলফনামা প্রকাশ হলো, আপনি তো নির্বাচন কমিশনের সাথে এবং নির্বাচনের এই টোটাল রোডম্যাপের জার্নির সাথে প্রার্থীদের যেই তথ্যাবলী উপস্থাপন করা হয়েছে এই সব কিছু খুব কাছ থেকে দেখছেন এবং এটা নিয়ে আপনি প্রতিনিয়ত প্রতিবেদনও করছেন। তো এই যে হলফনামায় যে দেওয়া তথ্য যা আজ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে, আলোচনায় আছে, এই তথ্যের উপরে আসলে মানুষ কতটা আস্থা রাখতে পারে? সাধারণত হলফনামায় প্রার্থীরা তাদের ব্যক্তিগত তথ্য, তাদের উপর নির্ভরশীল ব্যক্তিবর্গ তথা তাদের স্ত্রী সন্তান, তাদের তথ্য, নিজের ব্যক্তিগত তার সম্পদ, স্থাবর অস্থাবর সম্পদের বিবরণী, তার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের সম্পদের যে বিবরণী, সেটি আসলে একটি ঘোষণা আকারে দিয়ে থাকেন, যেটি নোটারি করতে হয় এবং সার্টিফাইড কোনো আইনজীবী দ্বারা সেটি হচ্ছে সত্যায়িত করা থাকে। নির্বাচনের আগে হলফনামা জমা দেওয়া এটি আসলে একটা আইন, মানে নির্বাচনী আইনের একটি বাধ্যবাধকতা। সাধারণত প্রার্থীরা তাদের যে সম্পদ, সেই সম্পদের হিসাব বিবরণী উল্লেখ করে যে তথ্যগুলো দিয়ে থাকেন সেগুলি জনসম্মুখে প্রকাশ করার একটি বিধান আছে। হলফনামাটা জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই সেগুলা নির্বাচন কমিশন উন্মুক্ত করে দেয় এবং সেই হলফনামার উপর সেটা গতকালই আমরা দেখেছি যে একটা উন্মুক্ত হয়েছে। এইখানে মুখ্য প্রশ্নটি যে জায়গাটাতে আসছে সেটা হচ্ছে যে সম্পদের হিসাব নিয়ে আসলে প্রচণ্ড রকমের একটা আলোচনা চলছে। অনেকে বিস্ময় প্রকাশ করছেন, নানা ধরনের সোশ্যাল মিডিয়াতে ট্রল পর্যন্ত হচ্ছে, নানা ধরনের মিম তৈরি হচ্ছে। এটা এক ধরনের কিন্তু অনাস্থার স্মারক বলা যায় যে হলফনামায় যে সম্পদের বিবরণী এটা আমরা পেলাম, সম্ভাব্য প্রার্থী যারা নির্বাচনের তাদের যেই সম্পদ বিবরণী, স্থাবর অস্থাবর বিভিন্ন বিবরণী যেটা পেলাম, সেটা নিয়ে আসলে সোশ্যাল প্ল্যাটফর্মের যে রিয়াকশন, বিশেষত শীর্ষ অনেক নেতাদের নিয়ে, তো সেইটা আসলে এক ধরনের অনাস্থার কিন্তু প্রকাশ বলছে আমাদেরকে। তো এই যে আস্থা অনাস্থার প্রসঙ্গটা, এইটা আসলে আপনার কি মনে হয় যে এই সম্পদের বিবরণীর উপরে মানুষ আসলে কতটুকু আস্থা রাখতে পারে? প্রার্থীর সম্পদের বিবরণী এবং তার নির্ভরশীলদের সম্পদের বিবরণীর উপর ভিত্তি করেই ভোটাররা যেন তাকে জাজ করতে পারেন অথবা তাকে ভোট দিবেন কি দিবেন না, প্রার্থী আসলে কেমন, উনি সৎ কি সৎ না, এবং উনি আসলে কতটুকু সত্য বলছেন কি সত্য বলছেন না, এইটি যেন প্রকাশ করা যায় অথবা মানুষজন যেন বুঝতে পারে। এই কারণেই আসলে হলফনামা রাখার বাধ্যবাধকতা আর কি, এবং সম্পদ বিবরণী দেওয়ার বাধ্যবাধকতা। ওই জায়গা থেকে সাধারণত গণমাধ্যমে বিষয়গুলো প্রকাশ হয়ে থাকে। কখনো কখনো বিভিন্ন সংস্থা যেমন রাজস্ব বোর্ড, দুদক হলফনামার উপরে ভিত্তি করে প্রার্থীদের সেই তথ্যগুলো যাচাই বাছাই করেন এবং তার উপরেই আসলে মানুষজন অথবা সাধারণ মানুষ এবং ভোটাররা তাদের যে প্রতিক্রিয়াগুলো ব্যক্ত করে। এবং স্বভাবতই আমাদের বাংলাদেশে, যেখানে দুর্নীতি অনেক বড় একটি কনসার্ন এবং অবৈধ সম্পদ অর্জন অথবা অস্বাভাবিক সম্পদ অর্জন একটি বড় কনসার্ন, ফলে স্বভাবতই প্রার্থীর হলফনামা প্রকাশ পাওয়ার সাথে সাথেই আমরা মানুষের মধ্যে একটি মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে আমরা সেটি দেখতে পাই আর কি। এবং এবারও তাই দেখা যাচ্ছে এবং অন্যান্য বারের তুলনায় তা ব্যতিক্রম নয় আর কি। হলফনামায় আসলে মানে এটা অনেকগুলো তথ্য তো থাকে, শুধু তো সম্পদের বিবরণী থাকে না। হলফনামা আসলে থাকে কি কি তথ্য দিতে হয় সেখানে? হলফনামায় সাধারণত প্রার্থীর ব্যক্তিগত তথ্য, তার বয়স, তার পেশা, পূর্বতন পেশা, তার সম্পত্তি স্থাবর এবং অস্থাবর উভয়ই, এবং তার আয়কর রিটার্ন, শিক্ষাগত যোগ্যতা সবগুলোই আসলে উল্লেখ করতে হয়। এবং সেক্ষেত্রে তার দেশে বিদেশে উভয় জায়গায় সম্পত্তির যেই বিবরণী সেগুলো উল্লেখ করতে হয়। তিনি কোনো লাভজনক প্রতিষ্ঠানের পদে আছেন কিনা সেগুলো উল্লেখ করতে হয়। এবং পদে থাকলে অথবা সরকারি কোনো পদে থাকলে অবশ্যই নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের আগে তাকে সেখান থেকে পদত্যাগ করতে হয় এবং সেই জায়গায় তার পূর্ববর্তী অবস্থান সম্পর্কে হলফনামায় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হয় আর কি।
আমরা এমনিতে এইবার যে হলফনামাটা জমা দিলেন, মনোনয়নপত্র যারা জমা দিয়েছেন তাদের যে হলফনামা আমরা পেলাম, সেখানে বেশ কয়েকজন প্রার্থী, বিশেষত যারা হচ্ছে সবার নজরে আছে, মনোযোগের কেন্দ্রে আছে, তাদের নিয়ে একটা আলোচনা চলছে। তো এইখানে এই তথ্যগুলো আসলে আপনার কাছে আছে কিনা, সেই বিশেষত শীর্ষ কয়েকজনের তথ্যের দিকে যদি আমরা তাকাতে পারতাম, আপনি যদি আমাদেরকে একটু জানাতেন। হ্যাঁ, এই এই ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরে প্রায় 2500 প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন এবং অবশ্যই মনোনয়নপত্রে তারা তাদের যেই তথ্য সম্পদ বিবরণী সেগুলো উল্লেখ করেছেন। তবে উল্লেখযোগ্যভাবে আসলে আমরা তিনজন ব্যক্তির হলফনামা আসলে আমরা আলোচনা করতে পারি। চলছে। সেই ক্ষেত্রে বিএনপির যে ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তিনি হলফনামা দাখিল করেছেন। তিনি প্রায় 17 বছর বাংলাদেশের বাইরে ছিলেন এবং প্রায় 3টি নির্বাচনে তিনি আসলে অংশগ্রহণ করতে পারেননি। ফলে তার পূর্বতন সম্পদের সঙ্গে সেগুলো যেই মানে পূর্বতন সম্পদের সাথে তুলনা করা আসলে জায়গাটি আসলে আমরা সুযোগ হয়নি। কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ওনার হলফনামা অনুযায়ী প্রায় 1,97,00,000 টাকা সম্পদ আর কি তার স্থাবর মিলিয়ে তার আছে এবং তিনি উল্লেখ করেছেন যে তিনি বছরে 6,76,000 টাকার মতো আয় করে থাকেন আর কি, এবং তিনি প্রায় 1,01,000 টাকার মতো আয়কর তিনি দিয়েছেন আর কি। নগদ ব্যাংকে জমা আছে প্রায় 31,85,058 টাকার মতো আর কি। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি শীর্ষ দল জামাত ইসলামী, তার যে আমির ডক্টর শফিকুর রহমান, তিনি প্রায় 1.5 কোটি টাকার সম্পদ দেখিয়েছেন এবং 3,60,000 টাকা তার বাৎসরিক আয়, এবং তিনি তার স্থাবর সম্পত্তিতে কৃষি জমি, অকৃষি জমি, ডুপ্লেক্স বাড়ি সহ প্রায় 47,25,000 টাকা সম্পত্তির কথা তিনি উল্লেখ করেছেন। এবং এখানে উল্লেখ্য যে বিষয়টি, যে প্রার্থীর হলফনামে অবশ্যই তার নামে কোনো মামলা আছে কিনা এবং মামলার সর্বশেষ অবস্থার কথা উল্লেখ করতে হয়। এবং তারেক রহমান এবং শফিকুর রহমান দুজনই তার মামলার কথা উল্লেখ করেছেন এবং দুজনই তাদের মামলার সর্বশেষ পরিস্থিতি, যে মামলা থেকে তারা খালাস পেয়েছেন, অধিকাংশ মামলা থেকে তারা খালাস পেয়েছেন, সেই তথ্যগুলো উল্লেখ করেছেন। এবং একটি নবাগত দল আমরা আসলে দেখতে পাচ্ছি যে জুলাই গণঅভ্যুত্থানে অন্যতম মনোযোগে থাকা দলটি হচ্ছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনিও তার মনোনয়নপত্র যে সম্পদের তথ্য বিবরণী উল্লেখ করেছেন, সেখানে তার বার্ষিক আয় দেখিয়েছেন প্রায় 16 লাখ টাকার কাছাকাছি এবং তিনি প্রায় 1,13,000 টাকার আয়কর পরিশোধ করেছেন। এবং তিনি তার পেশা হিসেবে উল্লেখ করেছেন পরামর্শক। এখানে আর কি যে বিষয়টি আসলে সবার নজর কেড়েছে, যে পরামর্শক হিসেবে তিনি বছরে প্রায় 16 লাখ টাকার কাছাকাছি তিনি আয় করে থাকেন। তিনি কি এটা জানিয়েছেন যে তিনি আসলে কোথায় পরামর্শ দান করেন? না, তো উনি কোন জায়গায়, মানে উনি আসলে পরামর্শক হিসাবে কোন কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং পরামর্শক হিসাবে তার প্রিভিয়াস ওয়ার্ক রেকর্ড আসলে ওইখানে উল্লেখ করা হয়নি। এটা কি এমনিতে হলফনামায়, আপনি তো বললেন যে কোনো প্রতিষ্ঠানের সাথে যদি যুক্ত থাকে সেই প্রতিষ্ঠানের নাহিদ ইসলাম তার পূর্ববর্তন পেশা হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য উপদেষ্টা ছিলেন, বিষয়টি উল্লেখ করেছেন, পরিচয়টি দিয়েছেন। কিন্তু কোন প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে তিনি কাজ করছেন সেই তথ্য আসলে উনি দেন নাই। তবে তিনি ঋণের কথা উল্লেখ করেছেন যে তিনি প্রায় 3,50,000 টাকা ঋণ নিয়েছেন ডাচ বাংলা ব্যাংক থেকে, এইরকম তথ্য। এবং তার স্ত্রীর সম্পদেরও হিসাব উনি দিয়েছেন যে তার স্ত্রীর কাছে 12 লাখ টাকার অস্থাবর সম্পত্তি আছে এবং প্রায় 10 লাখ টাকার মতো হচ্ছে অলংকার আছেন তার স্ত্রীর কাছে। এই যে জায়গাটি হলফনামায় আমরা দেখলাম যে হচ্ছে তিনটি আলোচনায় থাকা যে তিনটি দল, সেই তিন দলের মধ্যে এর মধ্যে হচ্ছে নাহিদ ইসলামের এনসিপি এখন হচ্ছে জামাত ইসলামের সঙ্গে জোটবদ্ধ, তারা আসন সমঝোতা করে নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি এই দুটিকে একসাথে ধরলে এটা এক ঘরানা, আরেকটি হচ্ছে বিএনপির ঘরানা। তো এই যে অংশটি, এই অংশের সাথে আমি এই জায়গাটাতে যে আস্থার প্রশ্নটি আমরা শুরুতে যেটা বললাম, আমরা তো এর আগে দেখেছি যে হলফনামার যে তথ্য দেওয়া হয়, তারা যদি সরকার গঠন না করে বা হচ্ছে তারা সরকার থেকে যদি নেমে যেতে বাধ্য হয়, তখন আমরা বিভিন্ন ধরনের আসলে অভিযোগ, দুর্নীতির তদন্ত ইত্যাদির মুখোমুখি হতে আমরা দেখি। সর্বশেষ 5 আগস্টের পট পরিবর্তনের পর, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা দেখলাম যে সে সময়ের 70 জনের বেশি মন্ত্রী, এমপি এবং তাদের ঘনিষ্ঠ শিল্পপতি, ব্যবসায়ী, আমলা বা বিভিন্ন পেশার মানুষ, তাদের নামে সরাসরি দুর্নীতির অভিযোগ, হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার বা
অপ্রদর্শিত আয়ের তথ্য আমরা পেলাম। এর মধ্যে খুবই সিগনিফিক্যান্ট একটা জায়গা আছে, সেটা হচ্ছে মনে থাকার কথা সবার যে সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমিমন্ত্রী ছিলেন, তার যেই তথ্যটি আমরা পেয়েছিলাম সেখানে আমরা দেখেছি যে বহু জায়গায় তার প্রচুর সম্পদের অস্তিত্ব তখন আস্তে আস্তে প্রকাশ পেল। আরেকটি জায়গায় একদম সুনির্দিষ্টভাবে যদি বলা যায় সেটা হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের সময়ের যিনি ছিলেন আসাদুজ্জামান খান কামাল। আসাদুজ্জামান খান কামালের যেই তথ্য হলফনামায় সর্বশেষ 2024-এ নির্বাচনের আগে 23 ডিসেম্বরে তিনি যেটা জমা দিয়েছিলেন, সেখানে তিনি বলছিলেন যে আর্থিক দায় হিসেবে ঋণ বাবদ 2 কোটি টাকা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর, সেই সময় প্রকাশিত প্রতিবেদন, এবং 84,43,000 টাকা নগদ টাকার বাইরে, এটা ছিল নগদ, এর বাইরে হচ্ছে বিভিন্ন শেয়ার, সঞ্চয়পত্র, আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের জমা, এই সব মিলিয়ে তার ছিল 3 কোটি টাকার বেশি সম্পদ। আর স্থাবর সম্পদের মধ্যে 171% কৃষি জমি ছিল, কিন্তু এটা থেকে কোনো আয় তিনি দেখাননি। এবং এই যে তথ্য, এইটার পর আমরা দেখলাম যে তিনি আসলে যেই জায়গায় আমরা পট পরিবর্তনের পর আসাদুজ্জামান খান কামালের নামে অসঙ্গতিপূর্ণ আয় দেখা গেছে 22,58,00,000 টাকা। এটা দুদকের ফাইল, হ্যাঁ। এবং টোটাল 9টি ব্যাংকে 87 কোটি টাকার বেশি সম্পদ বা লেনদেন, মানি লন্ডারিংয়ের সাথে সম্পৃক্ত লেনদেন পাওয়া গেছে তার। তো এইটা হচ্ছে আমাদের সামনে এভিডেন্স। আমরা এটা হচ্ছে সর্বশেষ উদাহরণ ধরে আমি বললাম। এর আগেও কিন্তু বিভিন্ন নির্বাচনের সময় আমরা যে হলফনামা দেখি সেটা নিয়ে প্রচুর আলোচনা হয়। হলফনামা থেকে হলফনামা নিয়ে আসলে কত শতাংশ বৃদ্ধি পেল আয়, সেটারও এক ধরনের ক্যালকুলেশন হয়। সেটাই নিয়েই প্রচুর সমালোচনা হয়, টিআইবি সেটা নিয়ে কথা বলে, নানা ধরনের বক্তব্য আসে। আর হলফনামার বাইরের সম্পদ যখন হচ্ছে দুদক সক্রিয় হয়, বিশেষত কোনো একটা পতিত ক্ষমতাসীন যখন থাকে, তখন হচ্ছে এটা সামনে আসে। এই কারণে বারবার এই আস্থার প্রশ্নটি ঘুরে ফিরে আসছে। আমরা দেখেছি যে তারেক রহমান তার শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন হচ্ছে এইচএসসি। এটা আসলে আপনার কাছে কি মনে হয়, এটা আসলে কতটুকু? সাধারণত হলফনামায় যেসব তথ্য দেওয়া থাকে সেই সব তথ্যের মধ্যে শুধুমাত্র সম্পদ বিবরণী নিয়ে আমরা বেশি আলোচনা হতে দেখি। প্রার্থীর যোগ্যতা, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অথবা প্রার্থীর অন্যান্য আনুষঙ্গিক তথ্য নিয়ে আসলে আমরা আলোচনা খুব কম হতেই দেখি। কারণ আমরা যে তথ্যগুলো আসলে আমরা মানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অথবা প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা নিয়ে যে বিষয়টি, সেখানে তো আসলে আমাদের সংবিধানে যে কোনো ব্যক্তি নির্দিষ্ট বয়স মানে অতিক্রম করার পর যে কোনো ব্যক্তি আসলে উনি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সেক্ষেত্রে আসলে কোনো বাধ্যবাধকতা নেই বলেই সম্ভবত ব্যক্তিগত তথ্য অথবা শিক্ষাগত যোগ্যতা তথ্য নিয়ে আসলে এত বেশি আলোচনা হয় না। মূলত সম্পদ বিবরণী আলোচনাটা হয় মূলত আসলে প্রার্থী কতটুকু সৎ, তার মানে সম্পদ দিয়ে আসলে তার সততার মানদণ্ড হিসেবে সম্পদের হিসাব আমরা মানে যাচাই করতে চাই। তো সেক্ষেত্রে প্রথমে বলে রাখা ভালো যে হলফনামা, যে হলফনামাটি উল্লেখ করা হয়, যেটি নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়, সেটি আসলে নির্বাচন কমিশন কোনো ধরনের যাচাই অথবা বাছাই করে না। শুধুমাত্র হলফনামার বিপরীতে, একজন প্রার্থীর হলফনামার বিপরীতে আরেকজন প্রার্থী অথবা যে কোনো ব্যক্তি একটি কাউন্টার অ্যাফিডেভিট দিতে পারে। হলফনামার ইংরেজিতে অ্যাফিডেভিট বলা হয়ে থাকে। সেটি মানে অর্থাৎ কোনো ব্যক্তি তার সম্পদ বিবরণী অথবা তার ব্যক্তিগত তথ্য যে তথ্য দিয়েছেন তার বিপরীতে আপত্তি থাকলে সেই আপত্তি, অর্থাৎ আমি গিয়ে হচ্ছে যদি নির্বাচন কমিশনে আমি যদি একটা হলফনামা দেই, সেইটাতে আমি বললাম যে আমার 1 কোটি টাকার সম্পদ আছে বা এত লাখ টাকার সম্পদ আছে, এই ইত্যাদি ইত্যাদি এই ধরনের কিছু তথ্য দিলাম, আপনি সংক্ষুব্ধ হলেন, আপনি আমার হয়তো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা কিছু, আপনি গিয়ে পাল্টা আরেকটা করলেন, আবেদন করলেন, সেটা যে এখানে তথ্যগত ভ্রান্তি আছে। যেমন আজকে সকালবেলায় আমরা দেখতে পেয়েছি একটি খবর প্রকাশিত হয়েছে যে ফরিদপুর 1 আসনে যে প্রার্থী বিএনপির নাসিরুল ইসলাম, তার বিরুদ্ধে যে সেই ঋণ সংক্রান্ত তথ্য এবং আয়কর রিটার্ন সংক্রান্ত তথ্য নিয়ে একটি হচ্ছে আপনার আপত্তি উঠেছে। আপত্তির আবেদন দেওয়া হয়েছে অন্যান্য প্রার্থীর পক্ষ থেকে। আবার আমরা দেখতে পাচ্ছি যে হাসনাত আব্দুল্লাহ, এনসিপির একজন শীর্ষ নেতা, তিনি যে আসনটিতে আছেন কুমিল্লা 4, সেই আসনটির যে বিএনপি প্রার্থী, সেই প্রার্থীর বিরুদ্ধে ঋণ সংক্রান্ত ভুল তথ্য অথবা মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ করছেন তিনি আর কি। আমরা আজকে
একটি তো লাইভ এই ধরনের অনুষ্ঠান সেটি অভিযোগ দেখতে এলে পেলাম। নির্বাচন কমিশন কি করে? সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন যদি অভিযোগ প্রমাণিত হয়, সেক্ষেত্রে নির্বাচন কমিশন সাধারণত প্রার্থিতা বাতিল করতে পারে। প্রার্থী ঋণ খেলাপি কিনা সেই তথ্যটি নির্বাচন কমিশন যাচাই বাছাই করে। তার সম্পত্তি ঘোষিত সম্পত্তির সঙ্গে তার আয়কর রিটার্নের যে তথ্য, সেই তথ্য মিলিয়ে নির্বাচন কমিশন দেখে। এতটুকুর মধ্যে আসলে তার আর নির্বাচন কমিশনের যে সম্পদ অথবা হলফনামায় উল্লেখিত সম্পদ বিবরণীর যাচাই বাছাই এটা সীমাবদ্ধ থাকে। কিন্তু এর বাইরে এখানে আমি একটা প্রশ্ন একটু করতে চাই, সেটা হচ্ছে যে এটা তো গেল প্রতিদ্বন্দ্বী হাসনাত আব্দুল্লাহ এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে একটা ফ্ল্যাগ তুলেছেন। এটা কি ধরেন যে এটা যে কোনো সাধারণ মানুষ করতে পারবে? যাচাই বাছাই চলাকালীন যে কোনো সাধারণ মানুষই এই আবেদনটা করতে পারেন। তবে সেক্ষেত্রে নির্বাচন কমিশন এটা কতদিনের মধ্যে এটা নির্বাচন কমিশন তফসিলে প্রার্থীর যে হলফনামা এবং প্রার্থীর যে মনোনয়নপত্র যাচাই বাছাই তার যে সময় উল্লেখ করেন, সেই সময়ের মধ্যেই তিনি আসলে এটার মীমাংসা করতে পারেন। এবং কোনো প্রার্থী যদি যাচাই বাছাই যদি তার মনোনয়নপত্র বাতিল হয়, তিনি পরবর্তীতে আদালতে শরণাপন্ন হতে পারেন। এবং আমাদের অসংখ্য নজির আছে যে আদালতের যেই নির্দেশ আদালতের আদেশে তিনি আবার প্রার্থিতা ফিরে পেয়েছেন। অথবা কোনো প্রার্থীর ঋণ খেলাপি হলে তার প্রার্থিতা বাতিল হওয়ার পরে তিনি ঋণ পুনঃতফসিল করে আনার পরে রিশিডিউল করে আনার পরে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে প্রার্থী হলফনামায় যে সম্পদ উল্লেখ করেছেন তার বাইরে কি পরিমাণ সম্পদ তিনি গোপন করেছেন, এই অনুসন্ধানটি শুধুমাত্র দুদক অথবা রাজস্ব বোর্ডই আসলে করতে পারে। এবং এই যে নির্বাচন কমিশন কর্তৃক প্রার্থীর মনোনয়নপত্রের তথ্য যাচাই বাছাইয়ের সময়, এই সময়ের ভিতরে আমরা কোনো রকমের যাচাই বাছাইয়ের আসলে ওই রকম কোনো নজির দেখি নাই, যার ফল থেকে আপনি যেখান থেকে আসলে যে সম্পদ বিবরণী গোপন, সম্পদের তথ্য গোপনের আলোচনাটি আসলো আর কি। আপনি দুইজন ব্যক্তির সম্পদের বিবরণীর ধরে আপনি আলাপ করলেন, সেখানে উল্লেখ করা যায় যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তিনি তার 2024 সালে যে দ্বাদশ সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, যার পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে জুলাই গণঅভ্যুত্থান হলো এবং সেই সংসদটি ভেঙে গেল অথবা সেই সংসদটি বিলুপ্ত হয়ে গেল। সেই সংসদ নির্বাচনে সাইফুজ্জামান চৌধুরী প্রায় 2000 কোটি টাকার সম্পত্তি যেটি বিদেশে আছে সেগুলি উল্লেখ করেনি। এবং এই তথ্যটি কিন্তু আমরা পেয়েছিলাম টিআইবির মাধ্যমে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যারা আসলে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে থাকে, একটি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা। সেই আন্তর্জাতিক সংস্থার তার যে প্রতিবেদন, সেই প্রতিবেদনের মারফতই সবাই জানতে পেরেছে যে সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমিমন্ত্রী, উনি প্রায় 2000 কোটি টাকা সম্পত্তি তার বিদেশে আছে এবং সেটি তিনি গোপন করেছেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 24 সালে যে দ্বাদশ সংসদ নির্বাচনটি হয়েছিল, 7 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী আবার পুনর্নির্বাচিত হয়েছেন। এবং তার ঠিক 1 মাস পরেই 2রা মার্চ তিনি জাতীয় প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্স করলেন এবং সেখানে বললেন যে বিদেশে যেই সম্পদ তার রয়েছে, তিনি তখন স্বীকার করলেন, তিনি হলফনামায় সম্পদের কথা উল্লেখ করেননি, কিন্তু তখন তিনি স্বীকার করলেন যে হ্যাঁ, বিদেশে তার 2000 কোটি টাকার বেশি সম্পত্তি তার রয়েছে, তবে সেটি উল্লেখ করার কোনো বাধ্যবাধকতা নেই এবং সেটি উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। এমনি কোট অ্যান্ড কোট যে বক্তব্যটি বলেছিলেন, আমি আসলে এখানে একটু বলতে চাই যে তিনি বলেছেন যে আমার এই সম্পত্তি লন্ডনের ব্যবসা থেকে করা, বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া দেশের বাইরে টাকা নেওয়ার কোনো সিস্টেম নেই, তাই দেশ থেকে টাকা নেওয়ার কোনো প্রশ্নই আছে না। তার মানে তিনি বলছেন যে বিদেশে লন্ডনে তার যে সম্পত্তি সেটি তিনি লন্ডন থেকে ব্যবসা করে আয় করেছেন, ফলে সেই সম্পদ বাংলাদেশের হলফনামায় দেখানোর অথবা বাংলাদেশ থেকে টাকা পাচার করে নিয়ে সেই সম্পদ বানানো হয়েছে এমন কোনো অভিযোগ তিনি নাকচ করেছেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে 5 আগস্ট 2024 সালে যে গণঅভ্যুত্থানটি হয়েছে, তারপরে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে আমরা এখন দুর্নীতির মামলা সক্রিয় হতে দেখেছি। আবার আরেকটি উল্লেখ্য বিষয় যেটি হচ্ছে সাবেক ওই সরকারের যে সাবেক যোগাযোগ মন্ত্রী এবং আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি তার যে হলফনামা, সেই হলফনামা উল্লেখ করেছেন যে তিনি বছরে প্রায় 38 লাখ টাকা আয় করেন এবং সেই 38 লাখ টাকার 4 লাখ টাকা তিনি আয় করেন বই লেখে আর কি, লেখালেখি করে। সেই বিষয়টি কিন্তু ওই সময় সেই হলফনামায় যে উল্লেখিত তথ্যটি, সেটার কেউ আপত্তিও জানায়নি, সেটার কোনো পরবর্তীতে কোনো রকমের অনুসন্ধানও হয়নি, সেটি সত্য না মিথ্যা এটা আসলে যাচাই করে দেখা হয়নি। কিন্তু 5 আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি যে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একটি দুর্নীতি মামলার জন্য আবেদন করা হয়েছে। আমরা হলফনামায় যে সম্পদ বিবরণী, প্রার্থী যে সম্পদ বিবরণী দেখতে পাই, সেটি আসলে ওই মুহূর্তে যাচাই বাছাইয়ের অথবা তার সত্যতা নিরূপণের যেই দীর্ঘসূত্রিতা,
এই জন্যই আসলে আমার কাছে মনে হয়, আমাদের মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভোটাররা প্রার্থী সম্পদ বিবরণীর পরে আপনি বলছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, প্রার্থীর এরকম অস্বাভাবিক সম্পদ অথবা এত বেশি সম্পদ অথবা সাধারণ মানুষ দেখছে যে সে একটা খুবই অভিজাত জীবনযাপন করছে, কিন্তু তার সম্পদ হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কয়েকজনের, যদি আমি বলি গতকাল রাতেই কয়েকজন একদম চাকুরিজীবী সীমিত আয়ের মানুষ, তারা হচ্ছে পোস্ট দিচ্ছেন যে এই প্রার্থিত্ব হচ্ছে আয় আমার চাইতেও কম, তাহলে তো আমি দেখা গেল যে মোটামুটি ভালোই আছি দেখা যাচ্ছে। তো কিন্তু তারা আবার এমনিতে দেখা যাচ্ছে যে একটা অভিজাত জীবনযাপনই করছেন, তাদেরকে আমরা বিভিন্ন অভিজাত স্পেসেই দেখতে পাই, তাদের বাসস্থান বলি, তাদের চলাফেরায় ব্যবহৃত গাড়ি বলি, এভরিথিং বেশ দামি এক ধরনের উপাদান যুক্ত থাকে সেই বিষয়গুলোর সঙ্গে। তো এই যে জায়গাটা আপনি বলছিলেন যে হলফনামায় উপস্থাপিত যেই তথ্যগুলো, বিশেষত সম্পদ বিবরণী নিয়ে যদি কেউ সংক্ষুব্ধ হয় বা কারো যদি আপত্তি থাকে, সেটা সরাসরি নির্বাচন কমিশনে যে কোনো সাধারণ মানুষ এই আবেদনটি করতে পারেন। এই আবেদনগুলো আমি যদি ধরে নেই তর্কের সাপেক্ষে, তবে একটি বিষয় আসলে আমি উল্লেখ করতে চাই যে 5 আগস্টের পরে যে পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিবর্তিত পরিস্থিতির পরে আমরা একটা নতুন নির্বাচন কমিশন হতে দেখেছি। সেই নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ, যেটি আসলে আমাদের নির্বাচনী আইন, সেই আইনটি সংশোধন করে একটি নতুন ধারা যুক্ত করেছেন। সেই ধারায় বলা হয়েছে যে প্রার্থী তার সম্পদ বিবরণীতে যে তথ্য দিয়েছেন, সেটি যদি তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরেও সেই তথ্য অনুসন্ধানে গরমিল পাওয়া যায় অথবা মিথ্যা তথ্য পাওয়া যায় অথবা তিনি দুর্নীতিতে জড়িত, তার দুর্নীতির একটা প্রমাণ হয়, তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হওয়ার বিধান এই নির্বাচন এটা যুক্ত করা হয়েছে। ঠিক আছে, আমি এই পয়েন্টটাকে ধরেই যদি যাই, 2500 প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা প্রার্থী হতে চান, তাই তো? চূড়ান্ত হলে 2500 জন, আমি ধরে নিলাম যে 2500 জন। তর্কের খাতিরে যদি আমি ধরে নেই যে এই 2500 জনের মধ্যে 500 প্রার্থীর বিরুদ্ধে আসলে নানা জনের আপত্তি আছে, তারা 500টি আবেদন আপত্তি জমা পড়লো। এই 500টি, বা আমি যদি ধরেও নিই যে 100টি আবেদন জমা পড়লো, তাহলে এই 100টি আবেদনের মীমাংসা করা, সুরাহা করা, তদন্ত সাপেক্ষে নির্বাচনের আগে, চূড়ান্ত করার আগে, অর্থাৎ 21 জানুয়ারি চূড়ান্ত হবে, তাই তো? জি, 21 জানুয়ারি প্রার্থিতা চূড়ান্ত হবে। 21 জানুয়ারির আগে, আজ হচ্ছে জানুয়ারির একদম শুরুর ধাপ, আমি ধরলাম যে 20 দিনের মতো সময় আছে বা 19 দিনের মতো সময় আছে। এই 19-20 দিনের ভেতরে এইটার মীমাংসা করার সক্ষমতা কি নির্বাচন কমিশনের আছে? আমি আগেই বলেছিলাম যে নির্বাচন কমিশন সাধারণত প্রার্থীর সম্পদ বিবরণী তার আয়কর রিটার্নের সাথে মিলিয়ে দেখে। তার নির্বাচন কমিশন যেই অর্থনৈতিক দুদককে এনগেজ করে সে কি তদন্ত করতে পারে? হ্যাঁ, দুদককে এনগেজ করে তদন্ত করতে পারে। তবে দুদককে এনগেজ করে তদন্ত করা অথবা অনুসন্ধান চালানো, সেটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। সাধারণত নির্বাচন কমিশন প্রার্থী সম্পদ বিবরণী, তার আয়কর রিটার্ন, অর্থনৈতিক গোয়েন্দা অথবা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তার নামে যেসব ব্যাংক অ্যাকাউন্ট আছে সেগুলোর সাথে মিলিয়ে দেখে, তার নামে যেসব তার নামে যেসব ঋণ আছে সেসব ঋণের সর্বশেষ পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখে। সাধারণত আপনি দেখতে পান যে প্রার্থী ঋণ খেলাপির কারণে সবচেয়ে বেশি প্রার্থিতা বাতিল হয়। এই বিষয়টি নির্বাচন কমিশন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সেই প্রার্থী কোন কোন ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়েছেন তার সর্বশেষ অবস্থার ভিত্তিতেই করে থাকে। অর্থাৎ প্রার্থীর সম্পদ বিবরণী এবং তার যে আর্থিক অবস্থা, সর্বশেষ পরিস্থিতি, সেগুলো আসলে নির্বাচন কমিশন যেই অনুসন্ধানটুকু প্রার্থী বৈধ ঘোষণার আগে করে থাকে, সেগুলি খুবই সীমিত। কোনো প্রার্থীর বিরুদ্ধে যদি অবৈধ সম্পদ অর্জনের বড় অপ্রদর্শিত আয় যদি থাকে, তাহলে নির্বাচন কমিশনের পক্ষে সেটা আসলে ট্রেস করা সম্ভব না। সেটা আসলে দুদক দ্বারা করা হয়। নির্বাচন কমিশনের সঙ্গে দুদকের সেই বিষয়ে একটি কোলাবোরেশন আছে, তারা সমন্বয় করে। কিন্তু সেই সমন্বয়টা দীর্ঘসূত্রিতার কারণে নির্বাচন কমিশন হয়তোবা নতুন আইনটি প্রণয়ন করেছে যে এই নতুন আইনের জায়গাতেই আমি এখন যদি আসি যে এই 2500 প্রার্থীর ভিতরে আমি তর্কের খাতিরে যদি ধরে নেই যে 2000 প্রার্থিতা চূড়ান্ত হলো, তারা নির্বাচনে অংশ নিলেন, এর মধ্যে হচ্ছে 300 জন নির্বাচিত হয়ে সংসদে প্রবেশ করলো, তার মধ্যে 10 জনের বিরুদ্ধে যদি তদন্ত হয়, একটা খুব বড় যদি, হ্যাঁ, বোল্ড এবং খুবই লার্জার ফন্টে আমার লিখতে হবে যদি শব্দটা, যে এই যদি তদন্ত হয়, তদন্তের পর দেখা গেল এই 10 জনের বিরুদ্ধে আনিত যে আপত্তি, সেই আপত্তি আসলে সত্য,
তাদের নামে আসলে অপ্রদর্শিত আয় আছে, তাহলে এই 10 জনের আসন শূন্য হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার রহমান আল মাসুদ উনি নির্বাচনী আইন বিষয়ে আর কি ওনার আইনের দায়িত্ব ওনার কাছে আর কি। তার সঙ্গে আমি কথা বলেছিলাম যে এই হলফনামায় মিথ্যা তথ্য অথবা তথ্য বিবরণীতে সম্পদ অপ্রদর্শন অপ্রদর্শিত আয় যদি থাকে তাহলে সেক্ষেত্রে মানে তারা কি ব্যবস্থা নেবে। তো তিনি আমাকে স্পষ্ট করে বলেছেন যে সাধারণত নির্বাচন কমিশন খেলাপি ঋণ এবং আয়কর রিটার্নের সঙ্গে তার উল্লেখিত সম্পদের পরিমাণ এগুলো হচ্ছে সাদৃশ্যপূর্ণ হলেই তারা প্রার্থী হিসাবে তাকে বৈধ ঘোষণা করেন। তারপরও যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে আপত্তি আসে এবং পরবর্তীতে দুদকের অনুসন্ধানে অথবা অনুসন্ধানের মাধ্যমে তার অপদর্শিত অর্থ, অবৈধ সম্পদ ইত্যাদি তথ্য পাওয়া যায়, তাহলে অবশ্যই তার যেই সংসদ সদস্যপদ বাতিল হবে। এবং বাতিল হলে তো আমার আবার উপনির্বাচনে যেতে হবে। উপনির্বাচনে যাওয়া মানে হচ্ছে রাষ্ট্রের আবারও একটা নির্বাচন আয়োজনের ব্যয় করা, অর্থাৎ সেটা রাষ্ট্র করা না, মানে জনগণের পকেট থেকে আবার আমি হচ্ছে টাকা দিব যে তুমি নির্বাচন করো। এই 10 জন যারা নির্বাচিত হয়ে গেছিল তারা আসলে ভুল ভাঁওতা দিয়েছিল, তারা সংসদ সদস্য হওয়ার যোগ্য নন, যেহেতু তারা অসততার অভিযোগে অভিযুক্ত। তো সেই জায়গায় জনগণ কেন এই 10 জনের জন্য আবারও টাকা দিবে? তারা তো আবারও সেই নির্বাচন কমিশন সেই একই পন্থায়, অর্থাৎ তদন্তটি নির্বাচনের পরে সমাপ্ত করে আলটিমেটলি তো জনগণের যেই টাকা, করের টাকা, সেই করের টাকার অপব্যবহার করা হচ্ছে না। এটা নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদের কাছে আমি এই বিষয়টি এভাবেই, আপনি যেভাবে বললেন ঠিক এভাবেই আমি উপস্থাপন করেছিলাম যে আবার উপনির্বাচন করতে হবে। সেই ক্ষেত্রে একাধিক প্রার্থী যদি এরকম তার সংসদ বাতিল হয়, তাহলে সেই ক্ষেত্রে নির্বাচন আবার একটি মানে বড় ধরনের উপনির্বাচন আয়োজন করার প্রয়োজন পড়তে পারে। রহমান আল মাসুদ তখন উত্তর দিয়েছেন যে আইনটি করা হয়েছে যে প্রার্থীদের সতর্ক করতে। প্রার্থীরা যদি হচ্ছে আপনার তাদের তথ্য গোপন করে এবং পরবর্তীতে তিনি যদি দোষী সাব্যস্ত হন, অপ্রদর্শিত আয় বের হয়, দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বের হয়, তাহলে যেই ব্যবস্থা গ্রহণ করা হবে সেটি একটি দৃষ্টান্ত হবে এবং ভবিষ্যতে প্রার্থীদের এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির ক্ষেত্রে বিষয়টি দৃষ্টান্তমূলক একটি ঘটনা হবে আর কি। তো যদি সেই রকম ব্যয়ও যদি উপনির্বাচনে যদি সেরকম ব্যয়ও হয়, কিন্তু নির্বাচন কমিশনার রহমান আল মাসুদ মনে করেন যে এই ঘটনার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা গেলে পরবর্তীতে বিষয়গুলো আসলে ঠেকানো সম্ভব হবে এবং প্রার্থীরা এইরকম দুর্নীতি এবং অন্যান্য রকমের যেই অসততার আশ্রয় নেওয়া সেটি থেকে বেরিয়ে আসবেন বলে উনি প্রত্যাশা করেছেন আর কি। আবারও ঘুরে ফিরে প্রথম প্রশ্নের দিকেই আবার যাই, তাহলে সেটা হচ্ছে যে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলাপ করলাম, সাইফুজ্জামান চৌধুরী, জাভেদের কথা বললাম, আসাদুজ্জামান খান কামালের কথা বললাম, ওবায়দুল কাদেরের প্রসঙ্গ এলো, তারা বেশ প্রভাবশালী মন্ত্রী ছিলেন, প্রভাবশালী রাজনীতিক ছিলেন। তাদের যে সম্পদ বিবরণী এবং হলফনামায় উল্লেখিত যে সম্পদ বিবরণী এবং তারপর যে তাদের বিরুদ্ধে অভিযোগের যেই অবস্থা, সেখানে তাদের যে সম্পদের উপস্থিতি আমরা পাচ্ছি দেশে এবং বিদেশে, অর্থ পাচারের অভিযোগ, বড় বড় অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। তো এই যে বিদ্যমান বাস্তবতা এবং সেই বিদ্যমান বাস্তবতায় দাঁড়িয়ে আমরা দেখছি যে পরামর্শক ফি হিসেবে বার্ষিক আয় 16 লাখ টাকা, কৃষি থেকে আয় দেখিয়ে বা এত বড় একজন নেতা তার যে জীবন আচরণ সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে 12 লাখ টাকার বার্ষিক আয় বা ঋণ যতটুকু দেখানো হচ্ছে, এটা নিয়ে আসলে সন্দেহের অবকাশ কি নেই? সন্দেহের অবকাশ অবশ্যই আছে। সন্দেহের অবকাশ রয়েছে বলেই এখন নানান জায়গায় আলোচনা হচ্ছে। সন্দেহের অবকাশ সন্দেহের উদ্বেগ যেন ঘটে, এ কারণে নির্বাচন কমিশন সাধারণত হলফনামার তথ্যগুলো সবার সামনে উন্মুক্ত করার চেষ্টা করে এবং উন্মুক্ত করার বিধান যুক্ত করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন শুধুমাত্র সংসদ নির্বাচন না, স্থানীয় সরকার নির্বাচনেও আমরা দেখতে পাই যে যেই প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে তার সম্পদ সম্পর্কে বিশ্লেষণ করা হয় এবং এই পুরো বিষয়টি আসলে করা হয় শুধুমাত্র যেন ভোটাররা বুঝতে পারেন যে প্রার্থীর চরিত্র কেমন আর কি, একদম সুস্পষ্টভাবে বলতে হবে। এই জায়গায় খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন সামনে কিন্তু চলে আসে তাসিন, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে এই হলফনামা প্রকাশের পর সোশ্যাল মিডিয়াতে, আমি একদম শুরুতেই বলেছি যে বিভিন্ন মিম হচ্ছে,
হ্যাঁ, কেউ কেউ বলছেন যে এত বড় নেতা, তার যে লাইফস্টাইল, তিনি তো দেখা যাচ্ছে আমার চেয়ে গরিব। এটা এক ধরনের ট্রল করা। তো এই ট্রলগুলো হচ্ছে, কিন্তু কেউ কিন্তু আপনি যেই কথাটি বললেন যে নির্বাচন কমিশনের বিধি মেনে বা নির্বাচন কমিশনের যে সুযোগটি দেওয়া আছে যে আপনি আপত্তি জানাতে পারেন, কেউ কিন্তু আপত্তি জানাতে যাচ্ছে না। এটার কারণটা কি? ভয় নাকি? আপত্তি যে জানাতে যাচ্ছেন না একেবারেই তা কিন্তু না। আমি অন্তত দুটি ঘটনার কথা উল্লেখ করলাম যে অন্যান্য প্রার্থীরা একজন প্রার্থীর বিরুদ্ধে, না, আমি সাধারণ মানুষের কথা বলছি। সাধারণ প্রার্থীর জায়গা থেকে মানুষও তো তার প্রতিদ্বন্দ্বিতা আছে, সেজন্য তিনি হয়তো আবেদনটি করছেন। কিন্তু সাধারণ মানুষ দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে ট্রল করছেন, কিন্তু সাধারণ মানুষ কিন্তু হচ্ছে ইতে যাচ্ছেন না। সাধারণ মানুষ হয়তোবা, মানে এটা আমার ব্যক্তিগত মতামত, যে সাধারণ মানুষ হয়তোবা সমালোচনায় অংশ নিচ্ছে, কিন্তু কোনো রকমের অভিযোগের দিকে যাচ্ছে না, কারণ আসলেও একটি ভয়ের বিষয় থেকেই যায় আর কি। যেহেতু এখানে যারা প্রার্থী হচ্ছেন তারা অবশ্যই রাজনৈতিকভাবে ক্ষমতায়িত ব্যক্তি, স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের থেকে বেশি ক্ষমতা তার নিজের কাছে ধারণ করেন আর কি। অর্থাৎ তিনি জনপ্রতিনিধি হওয়ার বদলে আসলে জি, জনগণের বিষয়টি ঠিক এরকম। তবে রাজা মহারাজা হয়ে আছে। তার মানে হচ্ছে যে প্রার্থীরা দেশে একদমই নির্বিঘ্নে তার সম্পদ বিবরণী জমা দিয়ে যে পার পেয়ে যাচ্ছেন, বিষয়টি এমন না। আবার কেউ অবৈধ সম্পদ গোপন করে যে পার পাচ্ছেন না, বিষয়টিও না। দুটোই আছে আর কি বিষয়টি, যে কেউ হচ্ছে তার সম্পদ গোপন করে প্রার্থী হয়ে যাচ্ছেন, আবার কেউ সম্পদ গোপন করেছেন অথবা মিথ্যা তথ্য দিয়েছেন অথবা ভুল তথ্য দিয়েছেন, তিনি এখন কিছুটা প্রতিরোধের সম্মুখীন হচ্ছেন অথবা কিছুটা আপত্তির সম্মুখীন হচ্ছেন। প্রতিরোধ বলবো না, আমি আপত্তি বলতে চাই, যে আপত্তির সম্মুখীন হচ্ছেন। ইতিমধ্যে আমরা সেটা খবরে দেখতে পাচ্ছি, এমনকি লাইভেও দেখতে পাচ্ছি যে রিটার্নিং অফিসারের যেই এই মনোনয়ন যাচাই বাছাই শুনানি, সেই শুনানিতে আমরা দেখতে পাচ্ছি যে তার বিরুদ্ধে, মানে কোনো প্রার্থীর বিরুদ্ধে হচ্ছে আপত্তি উঠছে। তো সব মিলিয়ে আসলে নির্বাচনে যে হলফনামার যে ব্যবস্থাটি, হলফনামা যে আয় ব্যয়ের বিবরণী উল্লেখ করার যে ব্যবস্থাটি, এই ব্যবস্থাটি আসলে প্রার্থীর এই চরিত্র ভোটারের সামনে উন্মোচন করার যে পদ্ধতি হিসাবেই আসলে মানে পালিত হয়ে আসছে আর কি, এবং পদ্ধতি হিসাবেই প্রার্থীর চরিত্রকে জনগণের সামনে অথবা ভোটারের সামনে তুলে ধরার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা হিসাবেই আসলে মানে ব্যবহার হয়ে আসছে। এবং হয়তোবা যদি আমি আশা করতে পারি ব্যক্তিগতভাবে যে কখনো যদি বাংলাদেশের দুর্নীতি দমন ব্যবস্থা সক্রিয় এবং শক্তিশালী হয়, তাহলে হয়তোবা এইরকম এটার উদ্দেশ্যটা সফল, এই হলফনামায় যে সম্পদ বিবরণী যে উল্লেখ করে, এটার উদ্দেশ্যটা সফল হবে। ধন্যবাদ তাসিন। হলফনামা প্রকাশ হয়েছে, নির্বাচন সামনে, ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন, 21 তারিখ জানুয়ারির 21 তারিখ প্রার্থীতা চূড়ান্ত হবে। যে প্রার্থীরা, যে মনোনয়ন প্রত্যাশীরা এই হলফনামা দিলেন, তাদের কোনো হলফনামায় উল্লেখিত কারো যে সম্পদের বিবরণী, সেটা নিয়ে বেশ এক ধরনের আলোচনা চলছে, নানা ধরনের সমালোচনা চলছে। অনেকে এটা টোটালি উড়িয়ে দিচ্ছেন, অনেকে বলছেন যে এই নেতৃবৃন্দকে আমরা যেভাবে দেখি তার চাইতে তার হলফনামায় উল্লেখিত সম্পদের বিবরণ সামঞ্জস্যপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি আমাদের ভোটের মধ্য দিয়ে যারা হচ্ছে আগামীর সংসদের প্রতিনিধি হিসেবে যাবেন, সেই প্রতিনিধিরা আসলে আর্থিকভাবে সৎ কিনা। আমাদের এখানে হলফনামা অনেকগুলো তথ্য থাকে, তাসিন আমাদেরকে জানালেন যে তার বয়স, তার উপর নির্ভরশীল কারা, তার পরিবারের বাকি সদস্যদের আয় কেমন, তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি কেমন, নিজেরটা তো বটেই, সেটাকে উল্লেখ করতে হয়, পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করতে হয়। এই যে অংশটি, এটা একেবারেই হচ্ছে কাঠামোগত একটা জায়গা। এই কাঠামোগত জায়গার মধ্য দিয়ে আমরা অনেকগুলো তথ্য আসলে সামনে নিয়ে আসি। তো এই মধ্যে শুধুমাত্র সম্পদের হিসাবটি আসলে আলোচনায় আসে, মূলত যে কারণ সেটা হচ্ছে আমাদের দেশে দুর্নীতিপ্রবণ এক ধরনের দুর্নীতির প্রবণতা আমাদের এখানে আছে, বিশেষত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশা। শুধু রাজনীতিকদের দিকে আঙুল তুললে হবে না, আমরা এর আগে দেখেছি যে পুলিশ ফোর্স থেকে শুরু করে আমলা, নানা ধরনের পেশাজীবীদের মধ্যে দুর্নীতি ব্যাপকভাবে রয়েছে। তো এই দুর্নীতির পেছনেও কিন্তু রাজনৈতিক নেতৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছার প্রশ্নটি আছে। সম্পদের বিবরণীতে এই যে হলফনামায় যেই বর্ণনাটি দেওয়া হয়, সেটা আসলে কতটুকু সাযুজ্যপূর্ণ, সেটা সোশ্যাল মিডিয়াতে আলোচনার বদলে নির্বাচন কমিশন যেই দরজাটি খোলা রেখেছে যে আপনার আপত্তি থাকলে আপনি সেই আপত্তিটি জানাতে পারেন, সেটা জানালে বরং সুনাগরিকের কর্তব্য করা হয়, এবং সেটার মধ্য দিয়ে আসলে পরবর্তী যে সংসদ, সেই সংসদে আর্থিকভাবে সৎ, অন্তত
আর্থিকভাবে সৎ একজন ব্যক্তি যেন প্রবেশ করে সেটা আমরা নিশ্চিত করতে পারি। এবং সেখানেও আসলে আরেকটি প্রশ্ন থাকে, সেটা হচ্ছে নির্বাচন কমিশন এবং দুদক যদি কাজ করে তাহলে একসঙ্গে একযোগে কাজ করলে সেই প্রতিনিধিত্ব চূড়ান্ত হওয়ার আগে, অর্থাৎ সংসদ সদস্য হিসেবে তিনি নির্বাচিত হয়ে সংসদে প্রবেশের আগেই কিন্তু সেটার একটা সুরাহা হওয়ার সুযোগ থাকে। সেই সুযোগটা আমরা নিব কিনা, সেই সুযোগটা নেওয়ার জন্য ততটা নাগরিক হয়ে আমরা উঠব কিনা, সে প্রশ্নটি থাকছে। আপনার মতামত জানান, আপনি কেমন উদ্যোগ নিতে চান বা আপনি কেমন প্রার্থী দেখতে চান আগামী নির্বাচনে, সেটা জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।